যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। অলরেডি আমি ওয়েব অ্যাপ এবং ফেসবুক দুইটা জায়গা থেকেই অলরেডি লাইভে চলে গেছি। তো তোমরা আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ না কিনা এটা একটু জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের প্রথম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সাথে আমার অনেক দিন পর দেখা। তো আজকে আমরা মহাকর্ষ অধ্যায়, এই অধ্যায়ের প্রথম ক্লাসটা আজকে করব। এই অধ্যায়ের উপর 3টা ক্লাস আছে। তো এই অধ্যায়টা আমরা মোটামুটি আশা করতেছি আমরা 3টা অধ্যায় একেবারে ডিটেইলস সবকিছুই 3টা অধ্যায় শেষ করতে পারবো এবং এই 3টা অধ্যায় 3টা ক্লাসের মধ্যেই শেষ করতে পারবো এবং এই 3টা ক্লাসে আমরা এই অধ্যায়ে যত টপিক লাগবে তার যতটুকু ডেরিভেশন আমাদের এখন দরকার এবং প্রত্যেকটা টপিক রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের বোর্ড পরীক্ষা উপযোগী যে প্রবলেমগুলো আমাদের সলভ করা দরকার, আশা করতেছি আমরা সেগুলো সব সলভ করতে পারবো। এবং তারপরে তোমরা এই অধ্যায়ের ক্লাস শেষ হবে মেবি 8 মার্চে, তারপরে 12 মার্চে হচ্ছে অ্যাচিভে পরীক্ষা আছে। তো আশা করি তোমরা আমার সাথে ক্লাসগুলো কমপ্লিট করবা এবং দেন বাসায় নিজে প্র্যাকটিস করবা এবং তারপরে তোমরা 12 তারিখে অ্যাচিভে খুব ভালো করে এই অধ্যায়ের উপর একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবা। ওকে, তো চলো আমরা শুরু করি। আর বেশি কথা না বাড়াই আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 10:30 শুরু হয়েছে। আজকের ক্লাসটা যেহেতু রমজান মাস চলে আসছে, এখন রমজান মাসের ক্লাসগুলো এই টাইমই হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ ভাই, 7 তারিখে খুলে আসতেছেন? হ্যাঁ, 7 তারিখে খুলে যাচ্ছি মেডিকেল পরীক্ষার জন্য। 7 তারিখে খুলে যাবো গাড়ি দিতে। ওকে, তো আমরা শোনো, আমরা প্রথমে আজকের ক্লাসে এই অধ্যায়ের যত সূত্র আছে সেগুলো যতটুকু আর কি ডেরিভেশন আমাদের দেখা দরকার সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার জন্য। শুধু সূত্র লিখে দিলাম তাহলে কোনো লাভ নেই। যদি সূত্রগুলো না বুঝতে পারো কিভাবে খাটাইতে হবে এটা যদি না বুঝতে পারো তাহলে প্রবলেমগুলো সলভ করতে গিয়ে বেরিয়ে যাবে। তো এই কারণে আমরা প্রথমে আজকের ক্লাসে সূত্রগুলোর একটু বংশ পরিচয় দেখে নিতে চাই, যাতে আমরা পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন উদ্দীপক করে প্রপার সূত্রটা দ্রুত সময়ের মধ্যে খাটাইতে পারি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে আসো মহাকর্ষ বল। মহাকর্ষ বল, দেখো মহাবিশ্বের দুইটা ভরবস্তু এরা পরস্পরকে যে বল আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো মহাবিশ্বের দুইটা ভরবস্তু, ধরো এটা একটা ভর m1, এই ভরটা হচ্ছে m2। এদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে r দিয়ে প্রকাশ করতে পারো বা d দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। m1 ভর বস্তুটা m2 কে আকর্ষণ করবে আর m2 ভর বস্তুটা m1 কে আকর্ষণ করবে। আকর্ষণ বলের ডিরেকশনটা আমরা কিভাবে দিব? আকর্ষণ বলের ডিরেকশনটা এদিকে হবে নাকি এদিকে হবে? উত্তর হচ্ছে দুটো ডিরেকশনই কারেক্ট। আকর্ষণ বলের ডিরেকশনটা যদি আমি বলি m1 m2 কে আকর্ষণ করতেছে, তাহলে m2 এর উপর আকর্ষণ বল যার উপর মনে করে খেয়াল করবা, m1 m2 কে টানতেছে, m2 এর উপর আকর্ষণ বল সেটা ডিরেকশন হবে এটা। আর যদি বলি m2 m1 কে টানতেছে, m2 m1 কে আকর্ষণ করতেছে, তাহলে m1 এর উপর m2 কর্তৃক প্রযুক্ত বলের ডিরেকশন সেটা হচ্ছে এটা। তাহলে এই যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল হচ্ছে f। ওকে, এই প্রযুক্ত বলের মানটা ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। ভরদ্বয় m1 m2 তাদের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্ব r, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র, যে দুইটা ভরবস্তু পরস্পরকে যে বল আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মান ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলটা ভরদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এরকম আঁকাবাঁকা পথে ক্রিয়া করে না। ধরো এটা m1, এটা m2, তাহলে এদের মধ্যকার যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা এরকম আঁকাবাঁকা পথে ক্রিয়া করে না, বুঝছো? এরকম পথে ক্রিয়া করে না, একেবারে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এবার আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই, তাহলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসে বড় হাতের জি, যেটাকে বলা হয় সর্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। বড় হাতের জি m1 m2 ডিভাইডেড বাই r²। এটা হচ্ছে মহাকর্ষ বলের মানের সূত্র, ঠিক আছে? যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে 6.673 × 10⁻11। এককটা কি হবে দেখো, জি একক f r² ডিভাইডেড বাই m1 ডিভাইডেড বাই m2। জি ইকুয়াল টু f r² ডিভাইডেড বাই m1 ডিভাইডেড বাই m2। তাহলে f হচ্ছে নিউটন, দূরত্বের বর্গ মানে মিটার স্কয়ার, আর দুটো কেজি দিয়ে ভাগ m1 m2, তাহলে পার কেজি স্কয়ার। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর মান। মহাকর্ষ ধ্রুবক জি এর মান কিন্তু একটা এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়। এখান থেকে দুই মার্কের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি কে কেন বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলা হয়? বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলা হয়। ধ্রুবক বলা হয়, বলো কেন বলা হয়? দেখো দুইটা ভর বস্তু এরা পরস্পরকে কত বলে আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলের মানটা এটা কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে না। দুইটা ভর বস্তু শূন্য মাধ্যমে থাকুক অথবা পানি মাধ্যমে থাকুক অথবা অন্য যে কোনো মাধ্যমে থাকুক, তাদের মধ্যকার আকর্ষণ বল মহাকর্ষ বলটা, এই মহাকর্ষ বলটা তারা কোন মাধ্যমে আছে এই মাধ্যমের উপর আসলে ডিপেন্ড করে না বা অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। শুধু সম্পর্কটা হচ্ছে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই জি এর মানটা বড় হাতের জি এটা কিন্তু সবসময় ধ্রুবক। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে দুইটা ভর বস্তু হইলেই হবে, তাদের মধ্যকার আকর্ষণ বল নির্ণয়ের জন্য জি এর মানটা এটা কিন্তু ধ্রুবক, এটা ফিক্সড মান। এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না। যদি চেঞ্জ হতো তাহলে এটা বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক হতো। যেহেতু চেঞ্জ হয় না, এটা পরিবর্তন হয় না, তো এই কারণে এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক হচ্ছে সর্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক। কি কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? যেমন তোমার একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তুমি বুঝবা। দেখো দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল f, এটা ইকুয়াল টু তোমরা ছোটবেলায় শিখছো কে q1 q2 ডিভাইডেড বাই r² অথবা কেউ সি দিয়ে শিখছো। এই সিটা কি? সি হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে এপসাইলন, আর যদি শূন্য মাধ্যম হয় তাহলে হচ্ছে এপসাইলন নট। তাহলে দেখো মাধ্যমের উপর ডিপেন্ড করে কিন্তু সি এর মানটা চেঞ্জ হচ্ছে। যখন শূন্য মাধ্যম তখন এপসাইলন নট, অন্য কোনো মাধ্যম হলে এপসাইলন, তাহলে সি এর মানটা কি সবসময় একই না, মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ দুইটা চার্জ তারা পরস্পরকে যে বল আকর্ষণ বিকর্ষণ করবে, সেই আকর্ষণ বিকর্ষণ বলের মানটা চার্জ দ্বয় কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে। কিন্তু দুইটা ভর বস্তু তারা পরস্পরকে কত বল আকর্ষণ করবে এটা কিন্তু তার কোন মাধ্যমে আছে তার উপর ডিপেন্ড করে না। তাহলে সি যেটা কুলম্ব বলের জন্য ধ্রুবক, সেটা কিন্তু মহাকর্ষীয় মানে সেটা কিন্তু বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক না, কিন্তু জি হচ্ছে সর্বজনীন ধ্রুবক। কথা কি বুঝছো? যে জি এর মানটা সবসময় ধ্রুবক। তাহলে সুন্দর করে কথাগুলো একটু লিখবা, একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এবার মহাকর্ষ বলের ব্যাপারটা গেল। মহাকর্ষ বল হচ্ছে ভেক্টর রাশি, মহাকর্ষ বলের হিসাব নিকাশ। মহাকর্ষ বলের হিসাব নিকাশ, দেখো মহাকর্ষ বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে মহাকর্ষ বলের হিসাব নিকাশ আমরা যখন করব তখন আমরা ভেক্টর মাধ্যমে মানে ভেক্টরের মাধ্যমে হিসাব করব, ঠিক আছে? ভেক্টর রুলস অ্যাপ্লাই করব। ধরো দুটো বস্তু, একটা বস্তু একটা বস্তু। এখন আমি বললাম যে এর উপর আকর্ষণ নির্ণয় করো, এর উপর আকর্ষণ। তাহলে এই ভরটা একে আকর্ষণ করবে, তাহলে ডিরেকশনটা কিন্তু এরকম হবে। এই ভরের জন্য এর উপর আকর্ষণ এই বরাবর হবে, এই যে আকর্ষণের ডিরেকশনটা তখন এই বরাবর হবে। আমরা এই বলের মানটা বের করব। এর ভর m1 জানি, এর ভর m2 জানি, মধ্যবর্তী দূরত্ব জানি, তাহলে সূত্র খাটাই এটার মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? যার উপর বলের মানটা হিসাব করতে বলবে ডিরেকশনটা কিন্তু তার উপর দিবা, ঠিক আছে? যদি বলতো এর উপর বল নির্ণয় করো, এর উপর এর জন্য, তখন কিন্তু ডিরেকশন হতো এটা। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। কথা বুঝছো? এবার চিন্তা করো, মনে করো কোন একটা ক্ষেত্রের মধ্যে অনেকগুলো ভর আছে। ধরো একটা ভর, একটা ভর,
একটা ভর এরকম অনেকগুলো ভর আছে। এবার আমি তোমাকে বললাম এখানে মহাকর্ষ বল নির্ণয় করো। তাহলে তোমার প্রথমে প্রশ্ন হবে কার উপর মহাকর্ষ বল? কার উপর মহাকর্ষ বলটা নির্ণয় করবা কার উপর? ধরো এই ভরের উপর মহাকর্ষ বল নির্ণয় করবা। ঠিক আছে? এই ভরের উপর মহাকর্ষ বল নির্ণয় করবা। ধরো M2 এর উপর মহাকর্ষ বল নির্ণয় করবা। তাহলে কিভাবে নির্ণয় করবা? M2 এর উপর M1 এর জন্য বল। তাহলে M2 এর উপর M1 এর জন্য যে বলটা হবে সেটা এই দিক বরাবর হবে, দ্যাট ইজ F1। F1 এর মানটা হিসাব করবা। M2 এর উপর M4 এর জন্য M4 M2 কে আকর্ষণ করবে। এইটা হচ্ছে F2 এর মানটা বের করবা। অবশ্যই এই আকর্ষণ বলগুলো বের করতে গেলে এই যে ভরদের মধ্যকার দূরত্ব, ভরদের মধ্যকার দূরত্ব, এই ভরদের মধ্যকার দূরত্ব লাগবে। M3 M2 কে আকর্ষণ করবে। তার বলটা কার উপর? M2 এর উপর। তাহলে সবগুলো ডিরেকশন M2 এর উপর দিলাম। এটা হচ্ছে F3। এইভাবে এই যে তিনটা বল বের করবা। এবার বলো বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এবার কি হবে? এই তিনটার লব্ধি হবে। এবার তিনটা ভেক্টরের লব্ধি এটা আশা করি তুমি বের করতে পারো। তিনটা ভেক্টরের লব্ধি লম্বাংশ পদ্ধতি বের করা যায়। অথবা এই দুইটা লব্ধি বের করে নিলা, দেন যেটা হলো তার সাথে F2 হিসাব করলা, অথবা F1 F2 এর লব্ধি বের করে নিলা, যেটা হলো তার সাথে F3 হিসাব করলা। মানে মোদ্দা কথা হচ্ছে ভাই ভেক্টর হিসাব নিকাশ। মোদ্দা কথা হচ্ছে ভেক্টরের হিসাব নিকাশ। ভেক্টর পড়ি নাই তাহলে তুমি মহাকর্ষ পড়িও না। ঠিক আছে? ভেক্টর না পড়লে ফিজিক্স পড়া যাবে না। একজন কমেন্ট করছে ভেক্টর পড়ি নাই। তাহলে ফিজিক্স পড়াটাই হারাম। ঠিক আছে? তাহলে ফিজিক্স পড়া যাবে না, কোনো অধ্যায় পড়া যাবে না ভেক্টর না পড়লে। আগে ভালো করে ভেক্টর পড়ে আসো, 2 দিন খরচ করে আসো ওখানে। ঠিক আছে? না হলে কিন্তু হবে না। ভেক্টর যদি না পড়া থাকে তাহলে তোমার জন্য এগুলা কিন্তু মনে করো একেবারে হারাম। তুমি এগুলা পড়বা না, কিন্তু এগুলা পড়তে পারবে না। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। সুন্দর করে ভেক্টর আগে পড়ে আসো। ঠিক আছে? তাহলে F1 F2 F3 মানগুলো বের করবা, দেন এদের লব্ধি হিসাব করবা, অর্থাৎ ভেক্টর ক্যালকুলেশন হবে। তাহলে নিট বল যেটা হবে সেটা হবে F1 F2 F3 এদের লব্ধি হিসাব। এখন এই ভেক্টরের লব্ধি যেভাবে বের করে, তিনটি বলের লব্ধি যেভাবে বের করে, তিনটি বলের লব্ধি হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে মাথায় রাখবা মহাকর্ষ বল ভেক্টর রাশি হিসাব হবে ভেক্টর নিয়মে। এটা মাথায় রাখবা। জাস্ট যোগ করে দিলে হবে কিন্তু। এটা করলে হবে না কিন্তু। F নিট মানে F নিট F1 এর মান F2 এর মান F3 এর মান হিসাব করে F1 F2 F3 মান তিনটা যোগ করে দিলা। এটা খবরদার হবে না। ঠিক আছে? এই লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এই লাইনটা বোঝাচ্ছে এদের ভেক্টর যোগফল হচ্ছে নিট ফোর্স। অর্থাৎ লব্ধির মানটা হচ্ছে নিট ফোর্সের মান। ঠিক আছে? আর এটা বোঝাচ্ছে মানগুলো যোগ করে দিলে নিট ফোর্স পাওয়া যাবে না, কখনোই না। মানগুলো যোগ করে দিলে নিট ফোর্স পাওয়া যাবে না। স্কেলার যোগ করে ভেক্টর হিসাব নিকাশ হয় না। ভেক্টর রাশি হিসাব নিকাশ হয় ভেক্টর নিয়মে। তাহলে মহাকর্ষ বল কি রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে ভেক্টর রাশি হিসাব নিকাশ ভেক্টর নিয়মে হবে। তাহলে হিসাব হবে ভেক্টর নিয়মে। ভেক্টর নিয়মে। অর্থাৎ লব্ধির হিসাব যেভাবে করে, লব্ধির হিসাব যেভাবে করে। ঠিক আছে? এটা মাথায় রাখবা। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখব কিভাবে হিসাব করে। এবার আসো পরের টপিকটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ প্রাবল্য। দ্বিতীয় টপিক হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। মহাকর্ষ প্রাবল্য কি? দেখো প্রত্যেকটা ভরে একটা ক্ষেত্র থাকে, যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো ভর আসলে আকর্ষণ করার একটা ক্ষমতা থাকে। তো কোনো ভরের আশেপাশে যে